বেয়াদবের বাচ্চা! নিচে নাম। পূর্ব শক্ত হয়ে আসা চোয়ালের দিকে এক পলক তাকিয়ে সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহসটুকু গচ্ছিত রইল না আর মেহেরিসের। তাই তো তৎক্ষণাৎ ভোঁ দৌড়ে ছুটল সোজাসুজি ওয়াশরুমে। ঢুকেই কোনো রকমে দরজাটা ঝট করে লাগিয়ে হাঁপাতে লাগলো ভেতরে। উফ! সে যতই এখন সাহসী নারী হোক না কেন, ওই লোকটার রক্তলাল চোখ দুটো দেখলেই বেচারির সব হাওয়া ফুস হয়ে যায় কেন জানি। ওই ব্রাউন মণিবিশিষ্ট চোখ দুটোয় কি এমন আছে যে মেয়েটাকে কুপকাত করতে সেই চোখের একটুখানি দৃষ্টিই যথেষ্ট? ওদিকে নিচে দাঁড়িয়ে থাকা পূর্বের ফোনটাও আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটায় চোখ পড়তেই চোখ দুটো বুজে নিজেকে দমালো সে। শক্ত হয়ে যাওয়া চোয়াল দুটো স্বাভাবিক করল। এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। ফোনটা কানে তুলতে তুলতে লম্বা পা ফেলে এগিয়ে গেল পার্কিংয়ের দিকে। চারপাশে থাকা গার্ডগুলো সজাগ হয়ে উঠল তৎক্ষণাৎ। পূর্ব সরাসরি গিয়ে বসল নিজের গাড়িতে। ইঞ্জিন স্টার্ট হতেই গর্জে উঠল গাড়ি। ঠিক তার পেছনেই থাকা আরও দুটো গার্ডের গাড়ি অতি দ্রুত সজাগ হয়ে ইঞ্জিন চালু করল ওদের পেছন পেছন। কিছুক্ষণের মধ্যেই তিনটি গাড়ি একসাথে বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে গেল সুদূর রাস্তায়। যেতে যেতে একবার গাড়ির কাঁচের ভেতর দিয়ে শেষবারের মতো ওপরের বারান্দার দিকে তাকালো অপূর্ব। চোখে তখনও জ্বল করছে রাগের অগ্নিশিখা। দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে উঠল স্পষ্ট শব্দে, বেয়াদবের বাচ্চা কোথাকার! পূর্বকে এই সাত সকালে নিজ ক্লাবে উপস্থিত দেখে ঝিমুতে থাকা সাব্বিরের মস্তিষ্ক জ্বলে ওঠে তরাক করে। এই শালা হিটলার গতকালই না বিয়ে করলো। অন্তত একটা দিন রেহাই দিলে কি এমন ক্ষতি হতো? ঠিক সকাল হতে না হতেই ঢ্যাং ঢ্যাং করে চলে আসলো ক্লাবে। সাব্বির পূর্বর বাল্যকালের বন্ধু, তবে সাব্বিরের মতো বন্ধু কম। ওকে নিজের পার্সোনাল পিয়ন হিসেবেই বেশি ব্যবহার করে তার ওই হিটলার বন্ধু। সবকিছু নিয়ম মাফিক হওয়া চাই এই হিটলারের। কাজে ফাঁকি দেওয়া, সময় অনিয়মিতা, এসব কিছু বরদাস্ত করে না সে। পান থেকে চুন খসলেই সিংহের মতো গর্জে ওঠে শালা হিটলার। সাব্বির তো পূর্বর নামটা নিজের ফোনেও হিটলার দিয়েই সেভ করে রেখেছে, তবে সেটা পূর্বর অগোচরে। সরাসরি সেই সৎসাহস আছে নাকি? এই খ্যাপাসার খেপলে শোনে নাকি কারো কথা? একে যে থামাতে পারে সে আপাতত দেশে নেই। তাই তো ভোরের আলো ফুটতে না ফুটতেই চলে এসেছে এখানে। তবে সাব্বির ভেবেছিল আজ একটা দিন অন্তত এই শালা হিটলার আসবে না এখানে। নতুন বউ নিয়ে রুমে আটকে থাকবে সারাটা দিন। তবে সে তো দিব্যি ভুলে বসেছিল তার বন্ধু বিয়ে করেছে এই ঢের। না হলে যেই হারে মুখ থেকে করলার রস ঝরে, আর মেয়ে দেখলে গায়ে নর্দমার পচা পানি লেগে থাকার মতো দূর দূর করে, সেখানে একে নিয়ে এসব ভাবা ঘোর পাপ। তবে মনের কোণে ঘুরঘুর করা প্রশ্নটা এবার সরাসরি মুখেই ব্যক্ত করে উঠল সাব্বির। এসে পড়েছিস? হ্যাঁ 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 হ্যাঁ, তোর অপেক্ষাই করছিলাম। আজ এত জলদি চলে আসবি আমি তো ভাবতেই পারি নাই।
না মানে, ভাবি কি ঘরে জায়গা দেয় নাই রাতে? পূর্ব কোনো উত্তর দিল না। ধীর পায়ে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। এগুলো জানালার দিকে। দক্ষিণ পাশ জুড়ে বিস্তর এক জানালা বানানো আছে। খোলাই থাকে বেশিরভাগ সেটা। হুড় করে দক্ষিণা বাতাস ঢোকে সেটা দিয়ে। এখানে এখনো আসছে। জানালার কাছে গিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ চোখে পড়ল পার্কিংয়ের দিকটায় এক মধ্যবয়সী মহিলা বসে বসে কাঁদছেন। কান্নাটা চাপা। পূর্ব ঠান্ডা কণ্ঠে বলল, উনি কে? সাব্বির বসেই ছিল। বন্ধুর কথায় পিছে উঠে দাঁড়ালো। দৃষ্টি অনুসরণে জানালার কাছে এলো। তাকালো বাইরে। অবাক হয়ে বলল, আমি কিভাবে জানবো ভাই? দেখে তো মনে হচ্ছে কাঁদছে না। সেটা আমিও দেখতে পাচ্ছি ইডিয়েট। তবে কান্না করছে কেন? খোঁজ নিসনি? কই, আসার সময় তো দেখলাম না। তুই দেখিসনি আসার টাইমে? পূর্ব কটমট চোখে তাকালো সাব্বিরের দিকে। খানিকক্ষণের জন্য ভুলে বসেছিল যে ওর বেশিরভাগ সময় ক্লাবের পেছনের গেট ব্যবহার করে থাকে যাতায়াতের ক্ষেত্রে। অজ্ঞতা কণ্ঠখানা খানিকটা কঠোর করে বলে গেল, পূর্ব, তুই অ্যাকচুয়ালি জানিসটা কি? চারিদিকের খবর রাখতে পারিস না? তাহলে কাজ করছিস কেন? একটু থেমে নির্দেশের সুরে বলল, দ্রুত গিয়ে খোঁজ নে উনি কাঁদছেন কেন। জাস্ট 2 মিনিট টাইম দে ভাই, যাব আর আসব। কিছু সময়ের ব্যবধান ফিরে এলো সাব্বির। একটু আগেই পূর্বের নির্দেশ মেনে সে দ্রুত নিচে নেমে গিয়েছিল। চেয়ারে বসে মনোযোগ দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল উল্টে পাল্টে দেখছে পূর্ব। সাব্বির স্বাভাবিক ভঙ্গিতেই এসে দাঁড়ালো। পূর্ব ফাইলের ওপর থেকে চোখ তুলে তাকালো তার দিকে। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, সাব্বির ভাই, ভদ্রমহিলা তোর সঙ্গে কথা বলতে চায়। নিচে এসে সরাসরি তোর সঙ্গে দেখা করতে চাইলে ছেলেরা প্রত্যাখ্যান করে। তোর সঙ্গে দেখা না করতে পারায় নিরাশ হয়ে বাইরে বসে কাঁদতে শুরু করে। এরপর নাকি ছেলেরা বলেছিল গিয়ে সমস্যার কথা ওদের বলতে। ওরা তোর কাছে বলে দেবে। তবে উনি নাকি মানেননি সেটা। থেমে ঠোঁট কামড়ে বলে গেল পুনরায়, মহিলার অবস্থা থেকে মনে হচ্ছে ব্যাপারটা খুবই সিরিয়াস। আমি অনেক করে বললাম আমাকে বলুন, কিন্তু উনি একটা কথাই বলছে বারবার, তোর সঙ্গে সরাসরি কথা বলবেন। পূর্ব কিঞ্চিত ভ্রু কুঁচকে তাকালো। কণ্ঠে বিরক্তির ভাঁজ ঢেলে ধমকের সুরে বলে উঠল, সাব্বিরকে, ইডিয়েট, তোর জন্য আবার আলাদা করে পারমিশন নিতে আসবে নাকি? জলদি ডেকে আন। আর কিছু না বলে সাব্বির ঘুরে দরজার দিকে গেল। মুহূর্ত পরেই সে ফিরে এসে দরজার সামনে ভদ্রমহিলাকে এনে দাঁড় করালো। ভেতরে ঢুকতেই হু হু করে কেঁদে উঠল। কান্নার সঙ্গে সঙ্গে হেঁচকি উঠছে তার। চোখ মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। মধ্যবয়সী সেই মহিলার পরনে থাকা সাদামাটা শাড়িখানার আঁচল টেনে চোখের পানি মুছতে চেয়েও পারছে না। পূর্ব উঠে দাঁড়ালো। কাছে গিয়ে বিনীত কণ্ঠে বলল, চাচি, কাঁদবেন না প্লিজ।
কি হয়েছে আপনার? আমাকে বলুন। কেন কাঁদছেন আপনি? আমাকে খুলে বলুন। ভদ্রমহিলা আরো জোরে কেঁদে উঠল তাতে। কথার বদলে শুধু ভেসে এলো হেঁচকির শব্দ। এই অবস্থায় সাব্বির এগিয়ে এসে নরম স্বরে বলল, আন্টি, আপনি যার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তার সঙ্গেই তো দেখা হয়েছে। এখন সমস্যাটা বলুন। আমরা না জানলে সমাধান করব কিভাবে? পূর্ব ইশারায় পাশে রাখা চেয়ারটা দেখিয়ে বলল, আপনি আগে বসুন, এরপরে বলুন, আমি শুনছি। চাচি, প্লিজ কান্না থামান। এক পর্যায়ে কাপড়ের আঁচল টেনে টুনে দম খিচে রইল সে। দূরে থাকা একটা চেয়ারে বসতে পা বাড়ালো পূর্ব। সঙ্গে সঙ্গে বলল, ওইখানে নয়, এখানে আসুন, আমার সামনে বসুন। এরপর নিঃসংকোচে বলুন সব কিছু। মহিলাটি মাথা নাড়ালো, যেন আদেশ মেনে নিচ্ছে তার। ধীরে ধীরে এসে পূর্বের বিপরীত দিকের চেয়ারটিতে বসল। সাব্বির দ্রুত এক গ্লাস পানি এনে তার হাতে দিল। বলল অনুনয় করে, এই নিন, একটু পানি খান। এরপর শান্ত মাথায় সবকিছু খুলে বলুন, কেমন? পূর্ব হাতের ইশারায় পানির গ্লাসের দিকে দেখিয়ে শান্ত স্বরে বলল, আগে পানি খান চাচি, আপনার সব কথা আমি শুনব, আপনি নিজেকে শান্ত করুন। তারপর ধীরে ধীরে সব খুলে বলুন, কি হয়েছে, কেনই বা এত কাঁদছেন? মহিলা কাঁপা হাতে গ্লাস ধরল, চোখের জল গড়িয়ে পড়তে পড়তেই পানিটুকু খেল। পূর্ব স্থির কণ্ঠে বলল এবার, এখন ঠান্ডা মাথায় বলুন, কি হয়েছে আপনার? তখন এত কাঁদছিলেন কেন? ভদ্রমহিলা নিজেকে সংযত রাখতে ব্যর্থ হলো আবারও। জড়ানো ভেঙে পড়া গলায় বলতে শুরু করলো, বাবা, অনেক আশা লইয়া তোমার কাছে আইছি। শুনছি তুমি কাউকে কখনো নিরাশ করো না। শেষমেশ আর কোনো রাস্তা না পাইয়া তোমার দরজায় আইসা দাঁড়াইছি বাবা। পূর্ব নীরবে সব কথা মনোযোগ সহকারে শুনছিল। অত্যন্ত নমনীয় হয়ে বলল, কি হয়েছে বলুন আগে, আমি শুনছি, আপনি বলতে থাকুন। মহিলাটি বুকের ভেতর থেকে কষ্টটা টেনে বের করার মতো করে বলতে লাগলো, বাবা, আমরা হই মধ্যবিত্ত ঘরের মানুষ। আমার স্বামী বিদেশ থাকে, ওখান থেকে যে টাকা পাঠায় ওই দিয়া কোনো মতে সংসার চলে। আমার একটা মাইয়া আর একটা ছোট পোলা। পোলাটা তার 4-5 বছরের আর মাইয়াটা কলেজে পড়ে। এইবার এসএসসি পাস কইরা কলেজে উঠছে। কিন্তু কলেজে ওঠার পরই যেন আমাদের জীবনে অভিশাপ নামলো। বলতে বলতে চোখের কোণে থাকা পানিটুকু আরেকবার মুছে নিলেন ভদ্রমহিলাটি। আমার মাইয়াটা ঠিকমতো কলেজে যাইতে পারে না। পথে ঘাটে রাস্তায় সব জায়গায় একটা পোলা আমার মাইয়ারে ত্যক্ত করে। তিনি আরো জোরে কেঁদে উঠলেন, কান্না যেন থামছেই না। আবার বলতে শুরু করলেন, কলেজেও গিয়া বাজে বাজে কথা কয়। একদিন সবার সামনে এমন ভাষায় ইশারা করছে যে আমার মাইয়া আর সহ্য করতে পারে নাই। রাগে ওই পোলাটারে থাপ্পড় দিয়া বসে। হু হু করে কেঁদে ওঠেন ভদ্রমহিলা। জড়িয়ে আসা গলায় রিনরিনিয়ে সুরে বলে গেলেন, আর ওইটার হয়তো আমার মাইয়ার জীবনের সব থেকে বড় ভুল আছিল বাবা। কান্নার চাপে কথা থেমে গেল এবার। কাপড়ের আঁচল
কাপড়ের আঁচলে চোখ মুছে আবার বলতে লাগলেন, আমার মাইয়াডা এমনিতেই খুব চুপচাপ, নিজের কষ্ট কাউরে কয় না, 2 দিন কলেজে যায় না, আমি জিজ্ঞাসা করলে কিছু বলে না। পরে ওর এক বান্ধবী থেকে জানলাম ওই পোলার কারণে আর কলেজে যাইতে চায় না। আমি সব জানার পর আমার মাইয়ারে বুঝাইছি বাবা, অনেক বুঝাইছি। শুনছি ওই পোলাটা খুব বদমাস, এলাকায় নাকি ওগো খুব নাম ডাক, বড়লোক ঘরের একমাত্র পোলা, হুমকি দেয়, মারামারি করে, এর আগেও নাকি অনেক মাইয়ারে ত্যাক্ত করছে। কেউ কেউ নাকি গ্রাম ছাড়ছে ওই পোলার কারণে। আমি আমার মাইয়ারে বলছি, আর কোনো ঝামেলায় জড়াবি না, চুপচাপ পড়াশোনা কর। আমার কথা মতোই পরের দিন কলেজে যায়। আর ওইটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল বাবা। ভদ্রমহিলার দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ে। সে আর কথা বলতে পারে না, কান্নার তোপে গলা থেকে বেরোতে চাইছে না কোনো কথা। পূর্ব খুব মনোযোগ দিয়ে শুনছে। সাব্বিরও এক দৃষ্টিতে তাকায় আছে তার দিকে। পূর্ব খুব ধীরে বলল, তারপর কি হয়েছে বলুন আন্টি। মহিলাটি কাঁদতে কাঁদতে বলতে থাকলো, ওই দিন সকালবেলা মাইয়াডা কোচিং থেকে কলেজের দিকে যাইতেছিল। অমন সময় রাস্তায় রাস্তায় আমার মাইয়াডারে চেহারায় অ্যাসিড সুইরা মারে ওই পোলা। আমার মাইয়া মুরগির মতো ছটফটাইতেছিল। একটা মানুষও আইয়া ধরে নাই আমার মাইয়াডারে বাবা। দূর থেকে কিছু লোক গিয়া মাইয়াডারে হাসপাতালে নেয়। আমি খবর পাইয়া দৌড়াইয়া যাই, গিয়া দেখি আমার মাইয়া বাবা বাবা কইরা চিৎকার পারতাছে আর গলা কাটা মুরগির মতো ছটফটাইতেছে। হ্যাঁ, পরদিন আমি পুলিশের কাছে গেলে তারা পাল্টা কথা কয় বাবা, উল্টা পাল্টা অনেক কথা কয়। বলে আমার মাইয়া নাকি খারাপ, তাই নাকি এমন হয়েছে বাবা। আমার মাইয়া কখনো কোনো ছেলের লগে কথাও কয় নাই ঠিক মতো। আমার মাইয়াটার ইচ্ছা ছিল বড় হইয়া ডাক্তার হইব, মানুষের সেবা করব। আমার মাইয়াটা অন্যায়ের প্রতিবাদ করছিল। এইটাই কি ওর দোষ আছিল বাবা? এইটাই কি ওর অপরাধ? এই প্রতিবাদী আমার মাইয়ার জীবনের কাল হইয়া দাঁড়াইছে বাবা। আমি অনেক জায়গায় গেছি, কোথাও বিচার পাই নাই। সব জায়গা থেকে আমারে তাড়াইয়া দিছে। শেষমেশ তোমার কাছে আইছি। এই বলে সে দুহাত জোর করল। আমি জানি তুমি আমারে খালি হাতে ফিরাইবা না বাবা। তার অশ্রু যেন থামতেই যাচ্ছে না। জানি আমার মাইয়ার চেহারা আর কখনো আগের মতো হইব না। ওর জীবন নষ্ট হইয়া গেছে। একটু থেমে বলল, কিন্তু এর বিচার আমি চাই বাবা, উপযুক্ত বিচার চাই এর। শুনছি তুমি নাকি অপরাধের উপযুক্ত বিচার করো, সেই আশায় তোমার কাছে আইছি। এই অভাগী মা, এই দুঃখিনী মা। পূর্ব কোনো কথা বলতে পারে না, তার দম বন্ধ হয়ে আসছে। চেয়ারে বসে এক মনে সব শুনছিলেন। ওর হাতের ভেতরে ছোট গোল মার্বেলের পেপার ওয়েটটা গোল গোল করে ঘুরছে তখন। কিছুক্ষণের নীরবতা ভাঙল। এবার সাব্বির উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, ঘটনাটি কবে ঘটেছে আন্টি? মহিলাটি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, গত রবিবার। 4 দিন হইয়া গেছে বাবা। সাব্বির কিছু বলতেই যাচ্ছিল, অমনি ঠান্ডা কণ্ঠে প্রশ্নটা
আবার নিজেই করল পূর্ব। তাহলে আপনি এতদিন আসেননি কেন? মহিলার চোখে আবার জল টলমল করে উঠল। আইতে চাইছিলাম বাবা, কিন্তু পারি নাই। কণ্ঠ নামিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, ওই পোলারা, ওই পোলার বাপে আমারে ভয় দেখাইয়া রাখছে। কয়, বেশি মুখ খুললে আমার পোলাটারে গায়েব কইরা দিব। আমার স্বামী বিদেশে, আমি একলা মানুষ বাবা, কি করবো? আমার মাইয়াটা এখনো হাসপাতালে। আমি এত সামর্থ্যও রাখি না যে ভালো চিকিৎসা করামু। ডাক্তার কইছে বিদেশ নিলে নাকি মুখের চেহারাটা কিছুটা ঠিক করা যাইব, কিন্তু ওইটার লাইগা অনেক টাকা দরকার। আপনি কি জানেন ওর সঙ্গে কারা জড়িত ছিল? ছেলেটার নাম জানেন? প্রশ্ন ছুড়ে দিল পূর্ব। মহিলাটি একটু ভেবে তারপর নিশ্চিত গলায় বলল, জানি বাবা, আমি ওই পোলাটার নাম জানি। কুদ্দুস মাতবরের ছেলে প্রিন্স। হাত তুলে শান্ত থাকার ইশারা করল পূর্ব। বলল কোমল কণ্ঠে, আপনি কাঁদবেন না, এখন আর কাঁদার দরকার নেই, যথেষ্ট কেঁদেছেন চাচি। বাকিটুকু এখন আমাদের উপর ছেড়ে দিন, বিষয়টা আমরা দেখছি। তারপর সে সাব্বিরের দিকে তাকিয়ে সংক্ষেপে বলল, চাচিকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। সাব্বির মাথা নাড়ালো, আর চোখে একবার চাইল পূর্বর পানে। পূর্ব চোখ মুখ পুরো নির্বিকার করে বসে আছে, বরঞ্চ আগের চাইতেও বহুগুণ ঠান্ডা। পুরোপুরি অনুভূতি শূন্য মনে হচ্ছে পূর্বকে। সাব্বির আর দেরি করল না, ভদ্রমহিলাকে নিয়ে বাইরে বের হলো। কিছুক্ষণ পর একজন লোককে ডেকে তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। ভদ্রমহিলা চলে যেতেই ফিরে এলো সাব্বির। কক্ষে প্রবেশ করতে না করতেই অত্যন্ত গম্ভীর স্বরে আদেশ বাক্য শুনতে পেল বন্ধুর, ঘটনাটার সত্যতা যাচাই কর। 1 ঘন্টার মধ্যে আমি পুরো রিপোর্ট চাই আমার টেবিলে। কে, কিভাবে, কারা জড়িত সব কিছু আমি জানতে চাই। সব মানে সব, বুঝতে পেরেছিস? তার আগেই পেয়ে যাবি ভাই। মিনিট 30-এর মধ্যেই ফিরে এলো সাব্বির। ব্যস্ত মুখভঙ্গি নিয়ে বলে উঠল, একটু আগে ভদ্রমহিলা যা বলল সবই সত্যি, আর এর পেছনেও কুদ্দুসের পোলা জড়িত। কুদ্দুস নাকি প্রকাশ্যে গিয়েই হুমকি ধামকে দিয়ে আসছে ওই গ্রামে। হাতে ঘুরানো পেপার ওয়েটটা থামালো আকস্মাৎ। রাখলো সেটা কাচের টেবিলের ওপর। ডান হাতের বুড়ো আঙ্গুলটা দিয়ে কপাল চুলকিয়ে বলে গেল, ওকে আমার সামনে চাই, 30 মিনিটের মধ্যে চাই, অনলি 30 মিনিটস। গট ইট? কোনো প্রশ্ন নেই, নেই কোনো তর্ক, শুধু হুকুমের স্বরেই কথা শেষ করল পূর্ব। সাব্বির তাড়াহুড়োয় থেকে বের হয়ে গেল। মুহূর্তের মধ্যেই নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিল। ঠিক 1 মিনিট আগেই সেই ছেলেটিকে এনে হাজির করা হলো ক্লাবে। 27-28 বছরের এক তাগড়া যুবক সে। গায়ে পরিপাটি পোশাক, মুখে এমন এক সহজ হাসি এঁটে রাখে সর্বদা, দেখলে মনে হয় ভোলা ভালা নিরীহ কোনো প্রাণী। যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না, ঠিক সেরকমই। অথচ এই মুখের আড়ালে লুকিয়ে আছে অতীব নিকৃষ্ট কাহিনী, যা কল্পনাতীত। ছেলেটি খুশি মনেই এসেছে। যেখানে এমপি নিজে তাকে ডেকেছে, তার মানে সে বিশেষ কেউ। ঠিক এই অহংকারটাই
তার চোখে মুখে ভাসছে সুস্পষ্টভাবে। ভেতরে ঢুকে সে সোজা পূর্বের সামনে দাঁড়ালো। আনন্দে আপ্লুত হয়ে গদগদ করে আওড়ালো, ভাই, আপনি আমাকে ডেকেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছিল না। কিছু লাগলে বলেন ভাই, আপনার জন্য জান দিতেও প্রস্তুত এই প্রিন্স। পূর্ব বসে আছে চেয়ারে, হাতের কাছে মার্বেলের পেপারওয়েটটা ঘুরছে তখনও। পূর্ব শান্ত, নিশ্চুপ থাকলেও আচানক অজানা কারণবশত দর দর করে ঘামছে সাব্বির। তার বন্ধুর এই নিষ্প্রহ মৌনতা সম্পর্কে যথেষ্ট ধারণা আছে ওর। পাশেই দাঁড়িয়ে দৃঢ় চোখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সে। মাঝেই ফট করে উঠে দাঁড়ালো পূর্ব। উঠে গিয়ে ছেলেটার বরাবরের চেয়ারটায় টেনে বসল। এক পায়ের উপর আরেক পা দিয়ে রাখল। যথেষ্ট আরাম করে বসল। অতঃপর এক হাত চেয়ারের হাতলে রেখে আঙ্গুল আলগা করে জড়িয়ে রাখল। চোখ তুলে তাকালো একদম স্বাভাবিক নির্লিপ্ত দৃষ্টিতে। গলার কণ্ঠ আজ তার স্বাভাবিকের চেয়েও নম্র। তোর নামে একটা কমপ্লেন শুনলাম, সেটা কি সত্যি? ছেলেটি একটু চমকে সাব্বিরের দিকে তাকালো উল্টো ঘুরে। তারপর কলারটা ঠিক করে নিয়ে হাসতে হাসতে বলল, ও, ওই মহিলা এসে আপনার কাছে নালিশ করেছে, তাই না ভাই? ভাবছিলাম বুড়িটারে ছেড়ে দিব, কিন্তু না, এবার ওইটারেও একটু শিক্ষা দিতে হইব দেখতাছি। সাব্বির এবার এগিয়ে এলো, বলল, আচ্ছা, সেদিন কি করেছিলি একটু খুলে বল তো, আমরাও শুনি। ছেলেটি বুক ফুলিয়ে বেশ প্রফুল্ল হয়ে বলতে লাগলো এবার, আর কইয়েন না ভাই, মায়াটা সুন্দর আছিল। আমি তো একটু প্রেম করতেই চাইছিলাম মাত্র। ওদের তো আর পার্মানেন্টলি রাখা যায় না। 2 দিন ব্যবহার করার উপযুক্তই এরা। মানুষের সামনে 2-একটা কথা খারাপ বইলা ফেলছি, না হয় রাগের বশে। এটাই লাগা সবার সামনে আমারে চর মারে, সৌন্দর্যর বড়াই দেখায় আমারে। এরপর হেসে যোগ করলো, পরে আমিও সেই সৌন্দর্য একদম খাইয়া দিছি। এমন অবস্থা করছি, এখন মানুষজনের সামনে মুখ দেখাইতেও 1000 বার ভাববে। তারপর সাব্বিরের দিকে তাকিয়ে ঢেকুর তুলে বলল, সাব্বির ভাই, খাওয়াবেন না? গলা শুকাইয়া গেছে। এত কিপটামি করেন কেন মিয়া? পূর্ব তখনও নির্বিকার, শুধু তাকিয়ে শুনল সবটা। সাব্বির পূর্বর দিকে তাকিয়ে তারপর ছেলেটার কথার উত্তর দিল দাঁতে দাঁত চেপে। বলল, ধৈর্য ধরো, সব কিছুরই ব্যবস্থা করা আছে তোর জন্য। ছোট ভাইয়ের জন্য এতটুকু করব না ভাবলি কি করে? আগে বল, তুই নিজে করছিস না কাউকে দিয়ে করাইছিস? ছেলেটি হেসে ফেলল, আত্মগরিমায় তুচ্ছ তাচ্ছিল্য করে বলে গেল, আমি নিজের হাতে কেন করব ভাই? এইসব ছোট কাজ প্রিন্স করে না, অন্য লোক দিয়া করাইছি। আপনার ভাইয়ের কি লোক কম আছে নাকি? একটা আদেশ দিলে 100 জনের লাইন লেগে যাইবে লগে লগে। এতক্ষণ শান্তশিষ্ট থাকা স্বাভাবিক আদলটা বদলালো ছেলেটার শেষের কথায়। পূর্ব রাগ ইশারায় বেরিয়ে গেল সাব্বির। 1 মিনিটের মধ্যেই ফিরে এলো পুনরায়।
হাতে কিছু একটা নিয়ে ছেলেটির পেছনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, হাত পাত। কফি খাবি না? ছেলেটি খুশি মনে হাত বাড়ালো সামনে। সাদা কাঁচের বোতলে থাকা তরলটুকু গল গল করে ঢেলে দিল সাব্বির। ছেলেটির মুখের হাসিটা অমনি বিকৃত চিৎকারে রূপ নিল। পাগলের মতো চেঁচিয়ে লাফিয়ে উঠল বসা হতে। চেঁচাতে চেঁচাতে হাত ঝাড়া দিতে লাগলো, আহ আহ করে চিল্লাতে লাগলো, হাত হাত, আমার হাত, শালার পুত, আমার হাতে কি ঢালছি সেইগুলা, বাঞ্চোদ, আল্লাহ গো, আমার হাত শেষ। হঠাৎ উঠে দাঁড়ালো পূর্ব। ছেলেটি তীব্র ব্যথায় পাগলের মতো এপাশ ওপাশ করছে, অস্থির পায়চারি করছে, হাত চেপে ধরছে। আচানক সিংহের থাবার ন্যায় সজোরে এক লাথি বসালো পূর্ব ছেলেটির গায়ে। দমকা বাতাসে শুকনো পাতায় উড়ে যাওয়ার মতো করেই সোজা ছিটকে গিয়ে পড়ল পেছনে থাকা বইয়ের শেলফের সঙ্গে। পিঠে ধাক্কা খেয়ে উল্টো হয়ে মুখ থুবড়ে পড়ল মেঝেতে। পূর্ব এগিয়ে গিয়ে পা দিয়ে আরেক লাথি বসালো ছেলেটির গায়ে। এবার চিত হয়ে পড়তেই নিজের জুতায় চেপে ধরল সেই হাতটা, যেটাই একটু আগেই সেই হাতে বিশ্বের সবচাইতে বিষাক্ত অ্যাসিড, ফ্লোরা অ্যান্টিমনিক অ্যাসিড ঢেলেছে সাব্বির, যেটা একবার শরীরে পড়লে সঙ্গে সঙ্গে চামড়া জ্বলে গিয়ে মাংস বেরিয়ে আসে তৎক্ষণাৎ। ছেলেটি গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে যন্ত্রণায়। পূর্ব ঠান্ডা গলায় এই হাত দিয়ে ইশারা করেছিলি, তাই না? তারপর ছেলেটার মুখের সামনে আর এক পা দিয়ে চেপে রেখে বলল, এই মুখ দিয়েই কথা বলেছিলি, তাই তো? বলেই হাত পাততেই বোতলটা এগিয়ে দিল সাব্বির। অবশিষ্ট থাকা তরলটুকু গড়গড় করে ঢেলে দিল। সাব্বির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে মনে মনে দোয়া দরুদ পড়ছে সে। ঘুমন্ত সিংহকে জাগিয়েছে, ফলাফল তো কিছুটা ভোগ করতেই হবে। ছেলেটা চিৎকার করতে চেয়েও পারছে না, গলা দিয়ে বের হচ্ছে না কোনো শব্দ, শুধু কই মাছের মতো হাত পা ছুটোছুটি করতে যাচ্ছে। এক পর্যায়ে সেটাও থেমে গেল। থামতেই পূর্ব সরে দাঁড়ালো, জুতা খুলে এক পাশে রাখলো। কণ্ঠ আবার স্বাভাবিক হয়ে এলো তার। এইটাকে 1 মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে বিদায় কর। এত সহজে মরতে দেয়া যাবে না। বেঁচে থাকার ব্যবস্থা কর দ্রুত। এখন থেকে ওর নেয়া প্রতিটি শ্বাস ওর কাছে 1 বছরের সমতুল্য মনে হবে। আর ছোট বোনের ভালো চিকিৎসার ব্যবস্থা কর। প্রয়োজনে বিদেশ পাঠাতে হলে সেটাও কর। সাব্বির আর এক সেকেন্ডও দেরি করল না। নাক মুখ বিকৃত করে ছেলেটিকে তুলে নিয়ে বাইরে বেরোলো। নিচের ছেলেদের ডেকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করল।